অনেকগুলা অ্যাট মেনি লেভেলস। হ্যাঁ, একটা হচ্ছে এটা এটা খুবই ডিস্ট্রেসিং। সেকেন্ডলি, এটা এটা এক রকমের এম্পাওয়ারিং। এটা আপনাকে একটা দৌড় থেকে এক রকমের আত্মবিশ্বাস পাওয়া সম্ভব। কারণ এটার সাথে আমি এটাই করতে যাচ্ছি যে অনেকে তো ১ দিন ২ দিন ৩ দিন শুরু করেই বেনিফিটটা পেতে চায়। কিন্তু এখানে যে রাইট, কনসিস্টেন্সি হ্যাঁ, একটা কথা আছে, যেটা একটু ধৈর্য রাখতে হবে এবং এটা চালিয়ে যেতে হবে কিছুটা রেজাল্ট পেতে হলে। ভিজিবল হুম। হতে হ্যাঁ, ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আচ্ছা, আচ্ছা। তো আমি প্রথমেই তাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। ধন্যবাদ সবাইকে যারা এটা শুনতেছেন। তা আমার নাম তো বলা হয়ে গেল, আমার নাম খালিদ। আমি থাকি নিউ ইয়র্ক সিটিতে। আমি আমি কাজ করি জাতিসংঘে। তো এটাই পরিচয় এই পর্যন্তই। তো আমি দৌড়াই আমি কত বছর হলো দৌড়াই। মোটামুটি 13-14 বছরের মতো হলো। দৌড়ানো আমি দেশ থেকেই শুরু করছিলাম তখন। সো অন এন্ড আমার দুইটা ফেজ বলতে হয়। তো প্রথম যখন আমি দৌড়ানো শুরু করি 2009-এর দিকে, 2009 থেকে 2011 আমি মোটামুটি অন এন্ড অফ দৌড়াইছি। 2011-তে, 2010-এ আমি দেশ ছাড়ি। 2010-এ আমি দেশ ছেড়ে প্রথমে যাই হচ্ছে থাইল্যান্ড। আমার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল থাইল্যান্ডে, ব্যাংককে থাকতাম। 2011-তে আমার প্রথম বাচ্চাটা জন্মায়, আমার প্রথম ছেলে। তো ওর জন্মের পর থেকে আমি আসলে দৌড়টা রেগুলারলি করি 2011 থেকে। আহ, শুরু করার শুরু করার কারণ এবং দৌড়টা কন্টিনিউ করার কারণটা একটু ভিন্ন। হ্যাঁ, মানে শুরুটা আমি করছি 8-10টা মানুষের মতোই। বেশিরভাগ মানুষ দৌড় শুরু করে কারণ একটু ওজন বাড়ে, না ওজন ওয়েট লসের জন্য দৌড় শুরু করে না। তো আমারও সেম কারণে ছিল। তো আমার আমার বিয়ে হয় 2008-এ। বিয়ের পরে যেটা হয়, বেশিরভাগ বাঙালি নারী এবং পুরুষ তাদের ওজন বাড়ে, কারণ আমরা বাসায় বাসায় দাওয়াত খাই না, মানে সব আত্মীয় স্বজনের দাওয়াত খাই। তো তখন একটু ওজন বাড়ে, আমি চিন্তা করছি একটু কি করা যায়, একটু দৌড়াই দেখি। হ্যাঁ, তো যেহেতু মানে 8-10টা পুরুষের মতো আমি যেহেতু ছোটবেলায় খেলাধুলা করে বড় হয়েছি, আমার মনে হচ্ছিল যে দৌড় ইজ ভেরি ইজি। আমি বেরোবো, দৌড়াবো, ওজন কমবে, মানে স্ট্রেট ফরওয়ার্ড। দৌড়ের দিকে আমি দেখলাম যে ইটস অ্যাকচুয়ালি রিয়েলি চ্যালেঞ্জিং। মানে আমরা সাধারণত যেসব খেলা খেলে বড় হই, ওগুলো তো আসলে পাওয়ার স্পোর্টস, ফুটবল, ক্রিকেট, যেটাতে একটা শর্ট বার্স্ট অফ ইন্টেন্স কোন একটা কাজ থাকে। ধর ফুটবলে আপনি স্প্রিন্ট করে বল নিয়ে স্প্রিন্ট করলেন, বা স্প্রিন্ট করে গিয়ে আপনি ট্যাকেল করলেন, তারপরে ইউ বেসিক্যালি ওয়াক অ্যারাউন্ড। যখন বলটা থাকে না, ইউ ওয়াক অ্যারাউন্ড। ক্রিকেটও সেম। আপনি বোলিং, যে ফাস্ট বোলিং করলেন, আপনি দৌড়ে গিয়ে বলটা ডেলিভার করলেন, দেন ইউ গেট আ ব্রেক। কিছু ফিল্ডিং, টাইম ব্যাটিং, থাকে। এক্স্যাক্টলি। মানে এটা হচ্ছে পাওয়ার স্পোর্টস বেসিক্যালি। দৌড়ানো তো এন্ডিওরেন্স স্পোর্টস। জি। আপনি একটা কাজ সাস্টেইন ভাবে করে যাচ্ছেন। তো ওইটা করতে গিয়ে দেখলাম যেটা আসলে খুবই কঠিন একটা কাজ। তো ওই চ্যালেঞ্জটা আমার খুব ভালো লাগছে যখন আমি প্রথম শুরু করছি। কিন্তু প্রথমে আসলে ধরে রাখিনি, কারণ মানে আমার যেহেতু গোলটা ছিল ওয়েট লস। আমার যখন ওয়েট লস হয়ে গেছে আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আবার ওয়েট একটু বাড়ছে, আবার ধরছি। 2011-তে যেটা হলো, আমি তখন চাকরিতে নতুন। হ্যাঁ, এবং আমার চাকরিতে আমি আমি জয়েন করছি খুবই ইয়াং বয়সে। মানে আমার অর্গানাইজেশন যেরকম, এখানে বেশিরভাগ মানুষ জয়েন করে একটু বেশি বয়সে, 35-36 দিকে মানুষ শুরু করে। 7-8-10 বছর এক্সপিরিয়েন্স নিয়ে।
আমি যখন জয়েন করছি আমি একেবারে আনকোর। তখন ওই চ্যালেঞ্জটা ছিল আমার চাকরি চ্যালেঞ্জটা, তখন আমি দেখছি দৌড়টা আমাকে এটা খুব কোপ করতে সাহায্য করে। আচ্ছা। মানে দৌড় যেহেতু অনেকগুলা অ্যাট মেনি লেভেলস, হ্যাঁ, একটা হচ্ছে এটা খুবই ডিস্ট্রেসিং। সেকেন্ডলি এটা এটা এক রকমের এম্পাওয়ারিং, মানে এটা আপনাকে একটা দৌড় থেকে এক রকমের আত্মবিশ্বাস পাওয়া সম্ভব। কারণ ওইটাতে হয় যেটা হয় যে আপনি কোন একটা কাজকে খুব ডিফিকাল্ট, খুব অসম্ভব মনে করতেছেন, একটা ডিস্টেন্সকে, পার্টিকুলার ডিস্টেন্স, কিন্তু আপনি আলটিমেটলি সেটা করতে পারতেছেন, তখনই আপনার মধ্যে একটা বিশ্বাস আসে যে এইটা ট্রান্সলেট করা সম্ভব অন্যান্য ক্ষেত্রে। খালিদ ভাই, এইটাই আমি জানতে চাচ্ছিলাম। আমার ক্ষেত্রে এটাই যে ম্যারাথন শেষের পরে যে আত্মবিশ্বাসটা আমি পেয়েছিলাম, এটা বিশালভাবে আমাকে হেল্প করেছে ম্যারাথনে। তো আমি জানতে চাচ্ছিলাম ওই সময়টা আপনার ডিস্টেন্সটা কেমন ছিল, যে আত্মবিশ্বাসের কথাটা আপনি আনলেন, মানে তখন এই হুম। আত্মবিশ্বাসটা কতটুকু, মানে তখন আপনি কত ডিস্টেন্স দৌড়াতেন ওই কাজে যখন শুরু করলেন? ইন্টারেস্টিং আমার মনে হয় এখানে ডিস্টেন্সটা আসলে না খুব একটা কোনো, মানে ডিস্টেন্সটা খুব একটা রেলেভেন্ট না। কারণ আমি দেখছি আমি যখন প্রথম ব্যাংকক তখন থাকতাম 2012 সালের দিকের কথা। আমার বাসার খুব কাছেই ব্যাংককের সেন্ট্রাল পার্ক আপনি বলতে পারেন, পার্ক নাম হচ্ছে লুম্পিনি পার্ক। ওটাতে একটা 2.5 কিলোমিটারের লুপ ছিল। হ্যাঁ, তো আমি যেটা করতাম ওইটাতে আমি 2টা লুপ করতাম, আমার 5 কিলোমিটার হতো অলমোস্ট। আমি একদিন চিন্তা করলাম যে আচ্ছা লেটস গো ফর আ থার্ড, পারি কিনা। তো ওইটা আমি পারলাম, মানে 7.5 কিলোমিটার। ওই দিন আমার যেই রিয়েলাইজেশনটা হয়েছে যে মানে আই ক্যান ডু ইট, মানে আই ক্যান ডু ইটটা কি ইন খুব একটা জেনারেল সেন্সে, যে আই ক্যান ডু ইট, মানে আমি চিন্তা করতেছি আই ক্যান ডু এনিথিং, নট অনলি দিস ডিস্টেন্স বাট এনিথিং, এনি চ্যালেঞ্জ দ্যাট দ্য লাইফ থ্রোজ অ্যাট মি, বুঝছেন? সো ইটস জাস্ট 7.5 কিলোমিটার। আমি যখন আমার প্রথম ম্যারাথন শেষ করছি, হ্যাঁ, আমি যখন প্রথম হাফ ম্যারাথন শেষ করছি আই হ্যাড দ্য সেম ফিলিং। আমি যখন আমার ম্যারাথন শেষ করছি প্রথম, আমারও সেম ফিলিংটা হয়েছে। কাজেই আসলে না ডিস্টেন্সটা না, আসলে হচ্ছে আপনি কোথায় আছেন, সেখান থেকে আপনি কি করতে পারতেছেন। সেইটাই আমি ক্ল্যারিফাই করতে যাচ্ছিলাম, এটা যে ডিস্টেন্সটা ডেফিনেটলি, এটা ম্যারাথনের আত্মবিশ্বাসটা ডিফারেন্ট, কিন্তু আপনার সাথে আমি একমত যে প্রথমে যে আমি যখন দৌড়টা শুরু করলাম, আমি তো 1 মাইল করার পরে আরে 1 মাইল, তারপর এটা আমি আগেও বলছি, তারপর 3 মাইল, এই যে বাড়তেছে ডিস্টেন্সটা, একটু হলেও হুম। বাড়তেছে, যে আমি তো কখনো দৌড়াই নেই, এই যে আত্মবিশ্বাসটা তৈরি হচ্ছে একটু একটু করে, এই আত্মবিশ্বাসটাই কাজে দেয়। যখন দেখা যাচ্ছে আমি মানে কখনো ভাবিনি আমি এতটুকু ডিস্টেন্স কভার করতে পারবো, পরে যখন করলাম, তো সেই আত্মবিশ্বাস নিয়েই আমি ম্যারাথনের স্বপ্নটা দেখা শুরু করলাম। আর যখন শেষ করলাম, তো তখন এটা আমাকে আরেকটা লেভেলে আমাকে নিয়ে গেল জিনিসটা। তো এটাই আর কি, বাড়তে থাকে, এটা আর কি একটা ইনক্রিমেন্টাল প্রসেস, আমি যেটা মনে করি। এটা নিজের সাথে রাইট। নিজেরই একটা চ্যালেঞ্জ, এবং এটা হেল্প করে আপনাকে এই যে ডিস্টেন্স বিল্ড করা। বাট আপনার সাথে টোটালি আমি এগ্রি করি। হ্যাঁ, কন্টিনিউ রাইট। খালিদ ভাই। হ্যাঁ। ও মানে এটা আমার মনে হয় কি, যেটা যারা নতুন দৌড়ায় বা দৌড় শুরু করতেছে তাদের এটা বোঝাটা খুব জরুরি। কারণ ওরা জি। অনেক সময় দেখে কি, ওরা অনেক সময় হয়তো ধরেন আপনাকে আমাকে দেখে যে আমি ম্যারাথন দৌড়াচ্ছি, ও মনে করে যে আমি তো এই লেভেলের না। হ্যাঁ, তো মানে ওরা অনেক সময় কি দৌড়টাকে আমার জন্য, আই ডোন্ট লুক লাইক দিস, আই ডোন্ট রান লাইক দিস, কিন্তু আসলে কিন্তু মৌলিক ব্যাপারগুলা, ডিস্টেন্স যাই হোক, মৌলিক চ্যালেঞ্জ গুলা কিন্তু আমাদের সবার জন্য এক। এবং এই ম্যারাথন ডিস্টেন্সে আমি যে ধরনের মানসিক চ্যালেঞ্জ গুলো আমার সামনে আসে, আমি উতরাই যাই এবং এটা একটা অ্যাকমপ্লিশমেন্ট আসে। 10 বছর আগে ওই 5 কিলোমিটারও আমার ব্যাপারগুলো সেম ছিল, এবং এখান থেকে আমি যে বেনিফিটটা পাই, মানে যে মানসিক বেনিফিটটা পাই, ইভেন হেলথ বেনিফিটও, এটা মানে মানসিক বেনিফিটটা সেম, হেলথ বেনিফিটটা ইনফ্যাক্ট এর চেয়ে আরো বেশি। কারণ যেটা হয় যে আপনার ইকোনমিক্সে একটা থিওরি আছে যে ল অফ ডিমিনিশিং রিটার্ন। হ্যাঁ, জি। মানে আপনি যত বেশি করবেন আপনার কমতে থাকে। অ্যাডেড অ্যাডেড বেনিফিটটা কমতে থাকে, তাই জি। না? তো আপনি যখন একদমই সেডেন্টারি একটা মানুষ, আপনি কিছুই করেন না, সেটার থেকে উঠে দাঁড়ায় আপনি যদি 10 মিনিট হাঁটেন, বিশ জি। মিনিট 30 মিনিট এক্সারসাইজ করেন, আপনার যে বেনিফিট, আপনার বেনিফিটটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, মানে সে হু হু করে বাড়তেছে। সেই জায়গায় আপনি এখন ম্যারাথন দৌড়ে, হ্যাঁ, জি। আমরা যদি আমাদের ট্রেনিং এর সাথে 1 ঘন্টা অ্যাড করি, আমাদের বেনিফিটটা ওটার তুলনায় অনেক মার্জিনাল, তাই না? সো মানসিক বেনিফিটটা একই, ফিজিক্যাল বেনিফিটটা অনেক বেশি মানুষ যখন শুরু করে।
এটার সাথে আমি এটাই করতে যাচ্ছি যে অনেকে তো ১ দিন, ২ দিন, ৩ দিন শুরু করেই বেনিফিটটা পেতে চায়। কিন্তু এখানে যে রাইট, কনসিস্টেন্সি হ্যাঁ, একটা কথা আছে, যেটা একটু ধৈর্য রাখতে হবে এবং এটা চালিয়ে যেতে হবে কিছুটা রেজাল্ট পেতে হলে, ভিজিবল হুম, হতে হলে। ওই সময়টা আমরা অনেকে হতাশা হয়ে যাই। ১ সপ্তাহ ২ সপ্তাহ করার পরে রেজাল্ট মনের মতো sure, আশঙ্কা আমরা পারি না। তো এজন্য একটা গোল সেটিং আমার মনে হয় সেটা করা দরকার এবং একটা শর্ট টার্ম গোল। যারাই শুরু করবেন, ১ম এ তার তো একটা গোল থাকবেই। কেন সে শুরু করছে? সে কোথায় নিজেকে ৩ মাসে দেখতে চায়। তো সেটা খুবই হেল্প sure, করে একটা শর্ট টার্ম গোল থাকলে। এবং আপনি যেটা অলরেডি শুরু করে দিয়েছেন, আমার প্রশ্ন ছিল যে কিভাবে এই রানিংটা আপনাকে এফেক্ট করেছে বা ইমপ্যাক্ট করেছে। যেটা আপনি বলছিলেন যে মেন্টাল হেলথ প্লাস ফিজিক্যাল হেলথ এর বেনিফিট আপনি দেখতে পেয়েছেন। এবং সেটাই একটা কারণ আপনাকে সেটা কন্টিনিউ করেছেন, তাই তো? দৌড়টা রাইট, কন্টিনিউ করে নিয়ে এক্সাক্টলি, গেছেন আপনি। হ্যাঁ। তো এক্সাক্টলি। সে তো এটাই আমি জানতে চাচ্ছি যে তারপর আপনার কোথায় এই দৌড়টা তাহলে আপনার ১ম ম্যারাথন বা আপনি কি ম্যারাথনের দিকে মানে কিভাবে ম্যারাথনে আসা হলো? ১ম ম্যারাথন? সো ম্যারাথনে কিভাবে আসলাম মানে এটা মানে বলে না যে রানিং বাগ একটা ব্যাপার বলে যে না তার আগে বলা দরকার যে ম্যারাথন তো ইটস আ রেস না সো জি, যেটা হয় আমি আমার প্রথম দৌড়ানো শুরু করার পরে আমি কিন্তু অনেকদিন কোনো রেস দৌড়াইনি নিজে নিজে দৌড়াইতাম জি। কারণ আমার যেটা মানে মানুষ কেন টাকা দিয়ে রেস দৌড়ায় আই ডিডন্ট গেট দি আইডিয়া বিচিত্র মনে হতো আমি দৌড়াবো ওয়াই শুড আই পে সামবডি তো তখন আমার একটা ফ্রেন্ড ছিল ফ্রেন্ড অ্যান্ড কলিগ আমরা একই বয়সী একই সাথে আমরা বিইউএন জয়েন করছি ও দৌড়াইতো বললো যে আচ্ছা তুমি একটা কাজ করো তুমি ছোট একটা চিপ একটা রেস দেখো গিয়ে তুমি গিয়ে দেখো তুমি গিয়ে বুঝো যে মানুষ আসলে কেন টাকা দেয় হ্যাঁ ও আমার বলে যে এটা আসলে তুমি যেমন ক্লাবে গেলে টাকা দিয়ে ঢুকো না এটা একটা পার্টির মতো হ্যাঁ, ওকে আচ্ছা ওকে লেটস ডু ইট আমি আই চোজ দ্য চিপেস্ট রেস পসিবল মানে চিপেস্ট শুধুমাত্র টাকার ক্ষেত্রে না চিপেস্ট ইভেন আপনি যে নিউ ইয়র্ক সিটি ম্যারাথন আগের দিন একটা 5K হয় জি, হ্যাঁ ড্যাশ টু দ্য ফিনিশ লাইন এক্সাক্টলি, ইয়াপ। এই 5K টা শুরু হয় আমার অফিস সামনে থেকে আচ্ছা। সো চিপেস্ট ইন দ্যাট সেন্স টু যে আমি আমার অফিসে গিয়ে ব্যাগটা রেখে আমি যে স্টার্ট টাইম দাঁড়াইছি মানে আমাকে কোনো কষ্ট করতে হয় নাই আচ্ছা, আমি ভাবছিলাম তো এটা থাইল্যান্ডে, এটা নিউ ইয়র্কে। না ১ম না সো রেস আপনার। তখন আমি দোষ রেগুলার দৌড় শুরু করি 2011-তে আমি আমার প্রথম রেস দৌড়াই 2015-তে মানে আচ্ছা, আচ্ছা। অনেক পরে সো 2015-তে আমি তখন নিউ ইয়র্কে অলরেডি আমি গিয়ে 5K-টা দৌড়াইলাম তখন আমি আসলে বুঝতে পারলাম যে মানুষ কেন টাকা দিয়ে রেস দৌড়ায় হ্যাঁ হুম। ওইটার পর থেকে আসলে মানে তখন আমি অলরেডি একটা হাফ ম্যারাথন দৌড়ানোর মতো কেপেবল সো ওইটা দৌড়ানোর পরে আমি আই ইমিডিয়েটলি সাইন্ড আপ ফর মাই হাফ ম্যারাথন যদি আমি 1 বছর সময় নিচ্ছি কারণ তখন আমি একটা ইনজুরি থেকে রিকভার করতেছিলাম একটা নি আমার রানার্স নি ছিল ওই সময়টা খালিদ ভাই, এখানে একটু আপনাকে আমি থামাইতে যাচ্ছি। Sure, এই জিনিসটা জাস্ট অডিয়েন্সের জন্য জানার জন্য যে কেন হ্যাঁ মানুষ টাকা দিয়ে দৌড়ায়? এটা যদি একটু ব্যাখ্যা করতেন। কি মানুষ পেলেন আপনি কেন ওই টাকা দিয়ে দৌড়ায় হ্যাঁ, আমার না মনে হয়েছে কি জানেন যে এটা আমার আমি তখন ব্যাপারটা আমার মানে ভাষা ভাষা আমার মাথায় ছিল পরে আমি কিছু মানুষের কাজ মানে গবেষণা পড়ে ব্যাপারটা পুরো ক্ল্যারিফাই হয়েছে যেমন একজন আছে আপনার ওনার নাম হচ্ছে ড্যানিয়েল লিবারম্যান উনি কোথায় যে পড়ায় খুব আইভি লিগ কোন ইউনিভার্সিটিতে পড়ায় তো ওনার গবেষণার বিষয় হচ্ছে মানুষের এভলিউশনে এক্সারসাইজের ভূমিকা মানে এক্সারসাইজ নট লাইক আমরা যেভাবে এক্সারসাইজ করি আমরা তো উদ্দেশ্য পারপাসফুলি এক্সারসাইজ করি মানুষ একসময় বাঁচার জন্য অনেক কাজ করতে হতো যা সার্ভাইভ করার জন্য তো এটার ভূমিকা নিয়ে উনি গবেষণা করেন তো উনি বলছে যে আমরা লক্ষ লক্ষ বছর কৃষিভিত্তিক সমাজ পত্তনের আগে লক্ষ লক্ষ বছর আমাদের সার্ভাইভাল ছিল মূলত দলবদ্ধভাবে দৌড়ানো হ্যাঁ মানে আপনি একটা আচ্ছা, আমরা কিভাবে শিকার করতাম আমরা খুব একটা স্ট্রং অ্যানিমেল তো আমরা না মানুষ মানুষ শিকার করতো কারণ মানুষের এন্ডুরেন্স সবচেয়ে বেশি সো মানুষ দলবদ্ধ হয়ে একটা প্রাণীকে তাড়া করতো সেই প্রাণীটা কিন্তু যে কোনো মানুষের চেয়ে শক্তিশালী কিন্তু আমরা একটা দলে তাড়া করতাম ও দৌড়াইতো আমরা ওর পিছে পিছে দৌড়াইতাম একটা পর্যায়ে গিয়ে যে কোনো প্রাণী এক্সস্টন হয় হয়ে তারা বসে পড়ে কারণ হয় কি মানুষের মধ্যে যে বিল্ট ইন কুলিং সিস্টেম আছে আমরা প্রচুর ঘামতে থাকি সারাক্ষণ না এটা একটা কুলিং সিস্টেম এইটা কোনো প্রাণীর সেইভাবে নাই কিছু কিছু প্রাণী অল্প অল্প করতে পারে ঘোড়া যেমন একটু একটু পারে কিন্তু আর কোনো প্রাণী কিন্তু এভাবে ঘামে না আপনি দেখবেন আর কোনো প্রাণী মানুষের মতো ঘামে না তাই না সো যখন এক্সস্টনটা হয়ে যায় তখন যে আমরা এটাকে মারতাম ওটা নিয়ে মানে কাটাকাটি করে নিয়ে আসতাম খাইতাম সো আমাদের সার্ভাইভাল ডিপেন্ডেড অন রানিং ইন ব্যান্ডস দলে দৌড়ানো আমি যখন কোনো রেসে যাই বা কোনো গ্রুপ রানে যাই তখন আমার নট অনলি আমার মানে প্রত্যেকটা মানুষের মধ্যেই এই ফিলিংটা কাজ করে যে এইটা একটা আদি একটা
খুব ইনহেরেন্ট একটা টেন্ডেন্সি, যেটা আমরা এখন প্র্যাকটিস করতেছি, যেটা আমরা প্র্যাকটিস করি না অন্যান্য সময়। আমাদের এখনকার যে ইন্ডাস্ট্রিয়াল জীবন, ইন্ডাস্ট্রিয়াল পরে যে জীবন, এইটাতে এই যে কাজটা আমরা লক্ষ লক্ষ বছর ধরে করছি, এটা আমরা এখন আর করি না। হুম কাজে কাজটা আমরা যখন আবার করি ইন আ রেস সেটিং আর গ্রুপ রান সেটিং, এইটা এমন ডিপ একটা স্যাটিসফ্যাক্টরি ফিলিং দেয়, এটার জন্য মানুষ বারবার ফিরে যায়। হ্যাঁ, গ্রুপ রানে আমরা বারবার ফিরে যাই। কেন জি যাই? গ্রুপ রানে কিন্তু আপনি কিন্তু যদি পিওর ইকোনমিক্সে চিন্তা করেন, কোনো ইট ডাজন্ট মেক এনি সেন্স। গ্রুপ রানে যায়া আমাকে বেশি সময় লাগতেছে, আমি একটা পেসে, আমি আমার নিজের পেসে দৌড়াচ্ছি না, আমি গ্রুপ পেসে দৌড়াচ্ছি। হ্যাঁ, কিন্তু আমি কেন বারবার ফিরে যাচ্ছি? মানে এইটাই হচ্ছে কারণ। তো আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই যে একতাবদ্ধ বা ইউনিটি আমরা যে রানিং কমিউনিটিটা দেখি, যে সাপোর্টটা এবং এনার্জিটা প্রিটি মাচ, যে আমাদের যে এই যে গ্রুপ সংঘবদ্ধ হয়ে যে এনার্জিটা আমরা পজিটিভ এনার্জিটা পাই একটা রানিং রেসে যখন আমরা যাই, এই এনার্জিটাই আপনি বলছেন যেটা কাজ করে বারবার। এই উল্লাস বা এই আনন্দময় যারা রানিং সবাই একসাথে জড়তো, যে বিশেষ করে ম্যারাথন ক্ষেত্রে যেটা আমি বলবো, নিউ ইয়র্ক সিটি ম্যারাথনে আমার জন্য প্রথম অভিজ্ঞতাটা হলো এটা অবিশ্বাস্য, যে ফিলিংসটা, এবং যে আপনিও নিউ ইয়র্ক সিটি ম্যারাথন করেছেন, দেখেছেন রানার্স ভিলেজে কি হয়, রানিং রাস্তায় যে কি পরিবেশ তৈরি হয়, মানুষের চেহারা, যে এনার্জিটা, ইলেকট্রিফাইং এনার্জি, আমার মনে হয় এই জিনিসটার কারণেই আমার মনে হয় রানার্সরা বারবার ফিরে আসে এবং রানিং রেসে অংশগ্রহণ করে। খুবই সুন্দর ব্যাখ্যা খালিদ ভাই। আমার মনে হয় সেটা একটা বিশাল কারণ, যেটা আমি অনেকদিন ধরে মিস করছি, ভাবছি কবে আবার রানিং রেসে ফেরত যাব। আহ, তো সেটাই আমি জানতে চাচ্ছি, তো আপনার প্রথম ম্যারাথন কবে ছিল এবং আপনি কি কি ম্যারাথন করেছেন সোফার, এবং আমরা রিসেন্ট ম্যারাথনে আসছি শিকাগোতে, সেটার আচ্ছা, সম্পর্কে একটু জানবো আপনি যদি বলেন। sure, sure. আচ্ছা, প্রথমে আপনার দর্শকদের কাছে খবর প্রার্থী, আমি একটু ঠান্ডায় আক্রান্ত, so আমার গলাটা একটু ব্রোকেন, মাঝে মধ্যে কাশবো। সো প্রথম ম্যারাথন আমার ছিল হচ্ছে ফিলাডেলফিয়া 2017-তে। সো 2016-তে আমি আমার 16-তে প্রথম হাফ ম্যারাথন করলাম। তখন হাফ ম্যারাথন শেষ করে আমি সাইন আপ করলাম প্রথম ম্যারাথনে। প্রথম ম্যারাথনের মানে আই থিঙ্ক এটা অনেক মানুষেরই সিমিলার এক্সপিরিয়েন্স, যে ম্যারাথনে গিয়ে ইউ ডিসকভার যে এটা কি ধরনের একটা চ্যালেঞ্জ, না? কারণ ম্যারাথনের সাথে তার আগের ডিস্টেন্স গুলো একটা মৌলিক পার্থক্য হচ্ছে যে মানুষের শরীর, টেকনিক্যালি আমাদের শরীর 30 থেকে 32 কিলোমিটার পর্যন্ত দৌড়ানোর মতো শক্তি সঞ্চয় করতে পারে। হ্যাঁ, সো 30-32-এর পরে যেটা হয়, টেকনিক্যালি আমাদের কিন্তু সব এনার্জি স্টোরেজ যেটা থাকে আমাদের সেল গুলোর মধ্যে, এটা ইউজড আপ হয়ে যায়। এরপরে মানুষের আর চলতে পারার কথা না। কিন্তু ম্যারাথন হচ্ছে ওটার পরে আপনাকে 10 কিলোমিটার চলতে হবে। সো ওইখানে হচ্ছে ট্রেনিং আর নিউট্রিশনের ভূমিকাটা, মানে ট্রেনিং অ্যান্ড আপনি রেসের সময় আপনি কি রিফুয়েলিং, ভূমিকাটা ওই জায়গায়। তো প্রথমটা ছিল পুরোপুরি লেসন লার্ন, যে আমি ট্রেনিং এর সময় 30-32 কিলোমিটার আমি খুব অনায়াসে দৌড়াইছি তখন। আহ, মানে হ্যাঁ, মানে তো পেস তখন কোনো সমস্যা ছিল না, 30-32 কিলোমিটার আমি দৌড়াই ফেলছি, খুব কনফিডেন্ট ছিলাম। কিন্তু 32 কিলোমিটার পরে কি হবে, আই ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্যাট। হ্যাঁ, আমার ফুয়েলিং এর সমস্যা ছিল, রিফুয়েলিং এর সমস্যা ছিল। আমি অনলি পানি খাইছি, সাথে কিছু খেজুর রাখছিলাম। সো বেসিক্যালি আমার সুগার সোর্সটা ডাইভার্সিফাইড ছিল না, একরকম সোর্স থেকে সুগার নিয়েছি, সল্ট ছিল না। তো 32 কিলোমিটারের পরে ক্র্যাম্প ট্যাম্প করে হেঁটে হেঁটে শেষ করছি। দ্যাট ওয়াজ তো মাই ফার্স্ট ম্যারাথন। হ্যাঁ, বলেন। খালেদ ভাই, ওইটাই জানতে চাচ্ছিলাম যে আপনি কি এটার জন্য কোনো প্রিপারেশন ছিল, কোনো ট্রেনিং প্ল্যানে ছিলেন, বা কারো সুপারভিশন গাইডেন্স, বা নিজে নিজে কি ট্রেনিং করলেন, বা লংগেস্ট রান ইয়া, কি ছিল? ট্রু, নট রিয়েলি। আমার কোনো ট্রেনিং প্ল্যান ছিল না, মানে ট্রেনিং প্ল্যান আচ্ছা, ছিল না কি, আমি নিজে নিজেই প্ল্যান ছিল না, দ্যাটস নট ট্রু। আমি ট্রেনিংটা রেগুলারলি করছি, কিন্তু প্ল্যানটা অত ভালো ছিল না, মানে আমি নিজে নিজে কিছু একটা বানায়। ওইটাই। আর আরেকটা সমস্যা ছিল যে আমার এই ট্রেনিং ভলিউমটা খুব লো ছিল। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, লং মানে লং উইকলি রান আমি কেমন করছি। ডিস্টেন্স ছিল, উইকলি কেমন লংগেস্ট টোটাল ডিস্টেন্স মনে ওই আছে? সময় আমি ধরেন আমার উইকলি ডিস্টেন্স ছিল, যদি কিলোমিটারে বলি, 40 কিলোমিটারের মতো, মোর অর আচ্ছা, লেস। আচ্ছা, তো হ্যাঁ, 26, মাইলে কত হয়, হ্যাঁ, 26, 26 27 মাইলে লাগে। এরকমই, এটা হ্যাঁ। ম্যারাথনের জন্য একেবারে সাফিসিয়েন্ট। আর লং রান আমি করছি, কিন্তু লং রান আমি বেশ কয়েকটা করছি, কিন্তু যেটা হচ্ছে আমার টোটাল ভলিউম খুব খুব লো ছিল। ওইটাই আরকি। ওইটাই, এটা হ্যাঁ, ডিপেন্ড করে হোল বলে। আসলে এটাই আমি বলতে চাচ্ছিলাম যে ম্যারাথন একটা ব্যাপার যেখানে আপনার অনেক ধরনের রান থাকতে হয়। একটা ফুল কমপ্লিট প্ল্যান থাকতে হয়। লং রান, হ্যাঁ, আপনার টেম্পো রান, স্পিড রান সবকিছু মিলে নিয়ে তখন গিয়ে জিনিসটা হয়। আর আপনার লংগেস্ট রান কত ছিলেন বললেন? আপনার মানে
সাধারণত 16, 18, 20 সবাই দেয়। তো মাইলে যদি বলেন আমার লংগেস্ট 20 মাইল ছিল। আপনি তাহলে ট্রেনিং এর আগে 20 মাইল দিয়েছিলেন? হ্যাঁ, মানে ট্রেনিং রেসের ট্রেনিং আগে। এর মধ্যে আচ্ছা, আচ্ছা। 20 মাইল ছিল। সো লং রান ওয়াজ ফাইন, কিন্তু টোটাল ভলিউম ওয়াজ নট ফাইন, গট ইউ, এবং গট ইউ। আপনার ফ্রিকোয়েন্সিও ওয়াজ নট ফাইন, কারণ আমি 3 থেকে 4 দিন করে দৌড়াইছি ম্যারাথনে, 5 দিন দৌড়ে তার থেকে হবে ম্যারাথন ট্রেনিং এ। সেম আপনার মতো আমারই এক অবস্থা, যেটা আসলে আমরা তো নিজে নিজে তখন আমাদের এই সাপোর্টটা ছিল না আসলে। এই কারণেই আমি নিজে রিয়েলাইজ করেছি যে অনেক সময় আমরা যখন দৌড়াই আমাদের যে একটা সুপারভিশনে থাকা হলে, গাইডেড থাকলে জিনিসটা অনেক ইজি হয়ে যায়। অনেক কিছু আমরা জানতাম না আগে যখন দৌড় শুরু করেছি, নিজে নিজে যতটুকু পেরেছি করেছি আর কি। বাট এটাই তো রাইট, লার্নিং প্রসেস, আমরা সবসময় এটা শিখছি। লার্নিং প্রসেস। এক্স্যাক্টলি, এটা আমি এইভাবেই দেখি জিনিসটাকে, আমরা হ্যাঁ, শিখছি, সবসময় শিখছি। আশা করি এই এই আমাদের এই কথাবার্তার মধ্য দিয়েও আশা করি কিছু বেরিয়ে আসবে এবং অডিয়েন্সদের হেল্প করবে। তো সেটাই আমি হ্যাঁ, খালেদ ভাই এখান থেকে একটু জানতে চাচ্ছি, কেউ যদি দৌড় শুরু করতে চায়, ধরেন আমরা তো হুম। ম্যারাথন করেছি জানি, বাট কেউ যদি আজকে শুরু করলে আমি কালকে থেকে দৌড়াবো, তো তার কি দরকার বা কি সে কোথা থেকে শুরু করবে? এটা কি একটু শেয়ার করতে পারেন আপনার এক্সপেরিয়েন্স থেকে? শিওর, শিওর। আমি আসলে এটা নিয়ে অনেক চিন্তা করি, কারণ এটা আমাকে অনেকেই জানতে চায়। তো এটা তার মনে হয় যে আসলে দৌড় শুরু করার কাজটা খুব খুব সিম্পলিফাই করা উচিত মানুষের। হ্যাঁ, প্রথমে যেটা বুঝতে হবে যে কনসিস্টেন্সি আপনার ইন্টেন্সিটির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকে যেটা করে যে শুরু করে, যখন মানে মানুষের একটা ব্যাপার কি, মানুষ শুরু করে খুব একটা মোটিভেটেড অবস্থায়। হ্যাঁ, এবং অনেকে বিশ্বাস করে যে আমরা যারা দৌড়াই আমরা খুব মোটিভেটেড মানুষ। আসলে তো আপনি 12 মাস মোটিভেটেড থাকতে পারবেন, কারণ না। মোটিভেশন একটা ফ্লিটিং ইমোশন না। আপনি একটা মোমেন্টে মোটিভেটেড হন, ওইটা হয়তো থাকে 2-1 দিন অথবা কয়েক সপ্তাহ, তারপর চলে যায়। আমরা যারা দৌড়াই আমরা দৌড়াই বিকজ এটা আমাদের অভ্যেস, এটা আমাদের হ্যাবিট। হ্যাঁ, যেমন আমরা আমরা সবাই গোসল করি, গোসল কিন্তু কেউ মোটিভেটেড হয়ে করে না, গোসল করে মানুষ কারণ এটা তাদের অভ্যেস। সো প্রথম কথা হচ্ছে দৌড়টাকে আমাদেরকে অভ্যেসে পরিণত করতে হবে। অভ্যেসে পরিণত করতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে খুব অল্প অল্প ইনক্রিমেন্টে আগাইতে হবে। হুম, আপনি যদি চিন্তা করেন দৌড় শুরু করবো, কালকে আপনি বেরোয় সামহাও 1 ঘন্টা এক্সারসাইজ করে আসলেন, দৌড়ালেন, হাঁটলেন, আপনি পরদিন পিছাতে করতে পারবেন না যদি আপনি নতুন হন, তাই না? সো অভ্যেস তৈরি করার জন্য আপনাকে, আপনি যে জায়গায় আছেন আপনি দেখবেন কমপ্লিটলি সেডেন্টারি একটা মানুষ হন, আপনি যদি বাইরে গিয়ে 10 থেকে 20 মিনিট ওয়াক মানে একটু ধরেন একটু হাঁটলেন, একটু ধরেন একটু হাঁটলেন, এভাবে করে আসলে আপনার জন্য ইনাফ। এমন ভাবে করবেন যাতে 2 দিন পরে, 1 দিন অথবা 2 দিন পরে আপনি আবার যেতে পারেন, বেরোতে পারেন। সো সপ্তাহে 3 থেকে 4 দিন আমাদের এটা করতে পারতে হবে। হ্যাঁ, খুব গ্র্যাজুয়ালি শুরুর দিকে ওয়াক করা ভালো, টানা দৌড়ানোর চেষ্টা না করে আস্তে আস্তে এন্ডিউরেন্সটা বিল্ড করা উচিত। একটা আরেকটা হচ্ছে আপনার আপনি যেটা বলেন একটা গোল থাকা উচিত। হ্যাঁ, এবং গোলটা আইডিয়ালি মানুষের গোল থাকা উচিত একটা ফিটনেস গোল। হ্যাঁ, অনেকে যেটা করে যে আমি যেটা শুরুতে করছি একটা ওয়েট লস গোল সেট করে। এইটার সমস্যাটা হচ্ছে কি, দৌড় কিন্তু কোনো মানে অ্যাক্টিভ লাইফস্টাইল, নট অনলি দৌড়, অ্যাক্টিভ লাইফস্টাইল কোনো প্রজেক্ট না, এটা একটা লাইফস্টাইল, তাই জি। না? তার মানে আপনি যতদিন বাঁচবেন ততদিনের মধ্যে এটা একটা ইনফাইনাইট প্রসেস, এটার কোনো ডেডলাইন নেই। কারেক্ট। আপনি যদি কোনো ওয়েট লস গোল সেট করেন, ওইটা কিন্তু একটা ডেডলাইন আছে। আপনি 5 কেজি ওজন কমাবেন, 5 কেজি হচ্ছে ডেডলাইন। আপনি যখন 5 কেজি কমাই ফেলবেন তখন আপনি কি করবেন? তখন তো আর কিছু করার নেই, আপনি তো ইউ ক্যানট কন্টিনিউ টু লুজ ওয়েট। হ্যাঁ, দেন আপনার আপনার অস্তিত্ব থাকবে না। সো গোল সেটিং এর ক্ষেত্রে আমার মনে হয় যে একটা ফিটনেস গোল সেট করা ভালো। যে আমি ধরেন আমি এখন একেবারেই সেডেন্টারি একটা মানুষ, আমি চিন্তা করলাম যে আচ্ছা আমি আধা ঘন্টা একটানা দৌড়াবো, এমন একটা গোল আমি সেট করে নামলাম। এবং একটু সময় নেওয়া উচিত যাতে আপনি গ্র্যাজুয়ালি জায়গায় যাইতে পারি, ওখানে রাইট। যাইতে যেতে যেটা আবার অভ্যেস হয়ে যায়। আপনি যখন ওই গোলটায় পৌঁছে যাবেন আপনি কিন্তু পরের গোলটা সেট করতে পারেন। আপনি সেট করতে পারেন যে আচ্ছা আমি এখন একটা 10 কিলোমিটার দৌড়াবো একটা, রাইট। তাই না? সো এইটার কোনো শেষ নেই কিন্তু ফিটনেস না। ফিটনেস গোলের। আর থার্ড যে ব্যাপারটা অনেকের জন্য খুব কাজে দেয়, কোন একটা গ্রুপ খুঁজে বের করা। এটা আমি করতাম না, আমি এখনো মানে গ্রুপ ডিপেন্ডেন্ট রানার না, গ্রুপে আমি যাই কিন্তু আমি সোলো পাই। কিন্তু অনেকের জন্য এটা উপকারী এই জন্য যে গ্রুপটা হয় কি, একে হচ্ছে এটা ইট মেক্স ইট ইজিয়ার, মানে সাপোর্ট থাকে অনেক মানুষের। সেকেন্ডলি এটা অ্যাকাউন্টেবিলিটি বাড়ায়। জি। যে অনেক সময় যাদের যাদের এটা সমস্যা, যারা অনেকে ধরেন চিন্তা করছে কালকে আমি দৌড়তে যাবো,
সকালে উঠে বলা না আমি যাব। গ্রুপের সাথে একটা কমিটমেন্ট থাকলে হয় কি ওইখানে মানুষ স্টেক ইজ হায়ার, ইউ আর কমিটেড টু লট অফ পিপল, আপনি বলছেন যে আপনি যাবেন, তখন ওইটার কারণে মানুষ যায়, ওটার জন্য ওই কনসিস্টেন্সিটা বজায় থাকে। আই থিঙ্ক দ্যাটস ইট, যারা শুরু করতে চায় তাদের জন্য আমার অ্যাডভাইস এটাই। খুবই সুন্দর খালিদ ভাই, এটা খুবই সুন্দর একটা অ্যাডভাইস করেছেন আপনি। এবং ওইটাই আমি বলবো যে যখন সবাই চিন্তা করবে দৌড়ানোর কথা, তো একটা টাইম স্লটটা বের করে। এবং এটাই বলতে চাচ্ছিলাম যে আপনি কনসিস্টেন্সিটা রাখার জন্য, যে একটা টাইমে আমি এভরিডে এই টাইমে আমি আধা ঘন্টা নিজের জন্য দিব। আপনি দৌড়ান, হাঁটুন, হাঁটা যদি হাঁটতে না পারেন তাহলে আপনি যেটা দৌড়াতে না পারেন তাহলে আপনি হাঁটা দিয়ে শুরু করুন। 10 মিনিট হুম, হাঁটুন, আপনি উইকলি তারপর 1 মিনিট করে একটু হালকা জগিং করুন, পরে আবার 9 মিনিট। এটা ইনক্রিমেন্টালি আপনি উইকলি উইকলি আপনি নিজের সাথে নিজে এটা করতে পারেন। আর সেজন্য কোনো সাজেশন লাগলে অবশ্যই আমি আছি, খালিদ ভাই আছে, আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, যোগাযোগ করতে পারেন কোনো ধরনের অ্যাডভাইস। আর খালিদ ভাইয়ের সাথে আমি এটা কথা বলিনি, বাট আমি আশা করি খালিদ ভাই এটা করবেন। আমি অফকোর্স, এটা আমরা একটা করতে পারি খালিদ ভাই, এটা আমার মাথায় আসছে, আপনার সাথে শেয়ার করেই ফেলি, যে উইকলি আমরা একটা কিউএ সেশন রাখতে পারি। কোনো কোয়েশ্চেন যদি কারো থাকে রানিং ব্যাপারে এনিথিং, উই ক্যান ডু আ মান্থলি কিউএনএ সেশন। সো ইটস আপনি এটা যদি হন আমরা খুব ভালো হবে জিনিসটা, আমরা যদি নো করতে পারি ডেফিনেটলি। সবার জন্য। যদি আমরা এরকম কেউ যদি চান এরকম, আপনারা কমেন্ট করতে পারেন এই ভিডিওর নিচে। সো বেসড অন দ্যাট আমরা ওইটা নিয়ে কাজ করতে পারি ইনশাল্লাহ। আর যেটা বলছিলেন যে এই যে সময়ের একটা চ্যালেঞ্জ, আজকে টপিক যেটা খালিদ ভাই, যে আমরা যারা রাইট। দৌড়াই অনেকে আমরা দেখি সবাই ভাবে আমরা খালি দৌড়ের উপরেই, মানে দৌড়ের উপরেই তো সবকিছু, হ্যাঁ, বাট আমরা খালি হ্যাঁ, দৌড়াই, হ্যাঁ, দৌড় ছাড়া মানে আমাদের আর true, কিছু নাই। আমি জানি আপনিও একজন বাবা, একজন হ্যাঁ। স্বামী। তো এই লাইফ ব্যালেন্সটা কিভাবে করেন? লাইফের রেসপন্সিবিলিটি যা যা আছে এগুলো মেনটেন করে কিভাবে আপনি দৌড়টাকে স্কেডিউল করেন? So, হ্যাঁ, এটা আপনি একটা ভালো একটা কথা বলছেন যে অনেকে আসলে মনে করে যে আমরা অনলি দৌড়াই আর কোনো রেসপন্সিবিলিটি আমরা মানে পালন করি না। তো এটা হয় কি, এটা আসলে আসলে যারা এটা করে না তারা এটা বুঝবেও না, মানে এটা আসলে একটা প্রায়োরিটাইজেশনের ব্যাপার, তাই না? আমরা যারা একটা দৌড় বা যে কোনো অ্যাক্টিভ লাইফস্টাইলে আমরা যেটা করছি, আমরা কিন্তু জীবন থেকে অনেক কিছু কাটছাট করছি। মানে হুম, আসলে মানুষ রিয়েলাইজ করে না যে তারা আসলে কত সময় এমন সব কাজে ব্যয় করে যেটা তারও কোনো কাজে আসে না, তার পরিবারের কোনো কারোরই কোনো কাজে আসে না। সুন্দর। আমি যেমন 2011-তে আমি দৌড়ানো শুরু করছি, 2011-তে আমি লাস্ট টাইম টেলিভিশন দেখছি। আমি টিভি বাহ! দেখি। হ্যাঁ, সো টিভি না দেখলে কতখানি সময় বাঁচে আপনি আপনি বুঝতে পারেন। সেকেন্ডলি যেটা হয়, যারা অ্যাক্টিভ থাকে তাদের আরেকভাবে সময় বাঁচে, এরা কিন্তু সহজে টায়ার্ড হয় না। হ্যাঁ, আমি দেখছি আমার বয়সী অনেক মানুষ আছে যাদের মানে দিনের মধ্যে তাদের মধ্যে তারা বেশ কয়েকবার দে নিড টু রেস্ট, হ্যাঁ, অথবা এটা হয় না খুব জেনারেল যে এখন বাচ্চা বলতেছে যে বাবা চলো খেলি, বাবা বলতেছে না আমি সো টায়ার্ড আমি পারবো না। এটা কিন্তু আমাকে কখনো বলতে হয় নাই, বিকজ বিইং অ্যাক্টিভ ওইটা আমাকে এনার্জিটা দিছে যে আই ক্যান গো থ্রু দ্য ডে। আমি রাতে ঘুমাই, সারাদিন আই ক্যান ওয়ার্ক। আরেকভাবে আমি টাইম ম্যানেজ করি, আমি অনেক কিছু আমি কম্বাইন করি, দুইটা একসাথে করে ফেলি। যেমন আমার আমার পড়ার অভ্যেসও খুব বেশি, আমি সবসময় পড়ি, মানে রিডিং আর কি। এখন যেটা হয় যে রিডিং খুব বেশি করা হয় না, বাট আই লিসেন অডিও বুক, পডকাস্ট। আমি যখন দৌড়াই আমি কাজগুলো করে ফেলি, দৌড়ানোর সময় আমি অলওয়েজ আই লিসেন টু সামথিং। মাল্টিটাস্ক। আচ্ছা, আচ্ছা। মাল্টিটাস্ক, মাল্টিটাস্ক যেমন হয় কি যে দৌড় তো আসলে এখন যেটা অভ্যেস হয়ে গেছে দৌড়, মানে একজন সাইকোলজিস্ট আছে ড্যানিয়েল কানম্যান, কদিন আগে মারা গেছেন, নোবেল নোবেল জিতছিলেন। ওনার একটা গবেষণা হচ্ছে, উনি বলেন যে আমাদের ব্রেইনে দুটো পার্ট আছে, সিস্টেম ওয়ান সিস্টেম টু। সিস্টেম ওয়ান হচ্ছে অটোমেটিক, সিস্টেম টু হচ্ছে আপনাকে কনসিয়াসলি চিন্তা করে যে প্রসেস গুলো, সেটা সিস্টেম টু তে হয়। দৌড় কিন্তু আমাদের এখন সিস্টেম ওয়ান, এটা এটা আমাদের হ্যাবিট। হ্যাঁ, আপনি যখন দৌড়ান ইউ ডোন্ট হ্যাভ টু কনসিয়াসলি থিঙ্ক অ্যাবাউট এনিথিং, অলদো সামটাইমস ইউ শুড। সো দৌড়ের সাথে সাথে আই ক্যান লিসেন টু অ্যান অডিও বুক, দ্যাটস নট আ প্রবলেম। এটা করি। আর আমি যেটা আমার মানে ইউ হ্যাভ টু বি ভেরি অর্গানাইজড। আমি যেটা করি যে আমি সকালে, আমার যেদিন খুব কাজ থাকে সকালে আমি লিখে ফেলি আমার কাছে কি কি কাজ আছে। তারপরে আমার মানে যেটা আমার অফিসের কাজ, সেদিন প্রায় যে একটা প্রিন্সিপাল ফলো করে, এটাকে বলা হয় ডিপ ওয়ার্ক। হ্যাঁ, আমি ধরেন একটা 2 ঘন্টা টাইম ছিল, 2 ঘন্টা আমি কাজ করব। এই 2 ঘন্টা আমি কি করি, আমার সব ধরেন সেলফোনটা দূরে রেখে আসি, সব ডিস্ট্রাকশন দূরে রেখে আমি 2 ঘন্টা কাজ করতে বসি। সাধারণত কখনো 2 ঘন্টা কাজ করতে হয়, কারণ আমি যেই কাজটা নিয়ে বসি
ডিপ ওয়ার্ক করলে হয় কি দেখা যায় আমি 1.5 ঘন্টায় শেষ করে দিচ্ছি অথবা 1.5 ঘন্টায় শেষ করে দিচ্ছি। এটাই মাঝে মধ্যে করি, ডিপ ওয়ার্ক মাঝে মধ্যেই করি। আর আমার জীবনটা খুব সিম্পলিফাইড করে ফেলছি। আমি আমার কাজ করি, অফিসের কাজ করি, আমি আমার বাসার কাজ করি, আমি আমার বাচ্চাদের সময় দিই, হ্যাঁ, মাঝে মধ্যে সোশ্যালাইজ করি, আমি দৌড়াই, স্ট্রেংথ ট্রেনিং করি, স্ট্রেচিং, ফোম রোলিং এগুলো করি। দ্যাটস ইট। আমি আসলে এক্সট্রা কিছুই করি না। মানে আমি যে শুধু টিভি দেখি না তা না, আমার জীবনে আসলে বাহুল্য খুবই কম। সো আমার মনে হয় প্রতিটা মানুষেরই না, মানে যদি আমরা আমাদের প্রায়োরিটি নিয়ে চিন্তা করি যে কোন কাজগুলা আমার জন্য, আমার পরিবারের জন্য, বন্ধু বান্ধব, আমার কমিউনিটির জন্য উপকারী, যদি আপনি এভাবে চিন্তা করেন, খুব বেশি কাজ, আমরা প্রচুর বাহুল্য কাজের সময় নষ্ট করি। আমাদের পজেশনও প্রচুর। আমরা we own a lots of things. এটাও কিন্তু সময় নেয়, জানেন? ধরেন আমি যেটা করছি, আমি বেশ কয়েক বছর ধরে আমি আমার পজেশন কমে নিয়ে এসেছি। হুম। আমি যদি আমার সব কাপড় চোপড় প্যাক করি, একটা লাগেজের অর্ধেক ভর্তি হয়। দ্যাটস ইট। আমার কিন্তু আমার কাপড় চোপড়ের প্রতি আমার সময় দিতে হয়। আমি একটা গিভেন সিচুয়েশন আমি কি পরবো, আমার একটা কাপড়ই থাকে, কনসিডারিং ওয়েদার এন্ড এভরিথিং। হ্যাঁ, সো এভাবে আই প্রায়োরিটাইজ। দ্যাটস হাউ আই ম্যানেজ মাই টাইম। এক্সিলেন্ট। এইটাই আমি বলতে চাচ্ছিলাম যে আপনার কথা থেকে এটাই আমি বলতে চাচ্ছি সবাইকে যে প্রায়োরিটি আমাদের সেট করতে হবে এবং যেটা খুবই দরকার আমাদের আমাদের লাইফে যখন আমরা যতই বয়স হচ্ছে বাড়ছে আমরা সেটা দেখছি বুঝছি যে আমাদের প্রায়োরিটি শিফট হচ্ছে এবং আমাদের গোল কি লাইফে সেটা আমাদের ক্লিয়ার থাকা উচিত। আমাদের যখন ভিশনটা ক্লিয়ার থাকবে তখন আমরা নিজেই বুঝতে পারবো আমাদের প্রায়োরিটি কি কি, সেই প্রায়োরিটির মতো আমরা যদি সেট করে ফেলতে পারি আর নিজে ভালো থাকবো, আশেপাশে মানুষগুলোকে ভালো রাখবো, এই উদ্দেশ্যেই আমার এই পডকাস্টটা করা, যেটা খালেদ ভাই বললেন যে উনি ভালো থাকলে উনি ওনার ফ্যামিলিকে সময় দিতে পারছেন। আর এটা খুবই দরকার, এটা আমি মনে করি সবারই কাজে লাগবে। প্রায়োরিটি সেট করা এবং অর্গানাইজেশন, যেটা নিজেকে অর্গানাইজ করা, টাইমলি মেনটেন করা, যেটা খুবই হেল্প করছে। এটা কাজে আমরা সেটা হাঁটে হাঁটে বুঝতে পারি এবং এটা আশা করি সবাই এটা অ্যাপ্লাই করবেন। আম খালেদ ভাই, ওই যে এটাই জানতে চাচ্ছিলাম যে আপনি যেটা বলছেন সিম্পলিফাই করে ফেলছেন, বা এরকম কোনো কিছু আছে যে আপনি করেন রানিং রানিং এর টাইমটা কি? আপনি কোন টাইমে রানিং করেন এবং আচ্ছা, আ এটা তো আমি যেটা করি, এটা সব, ইট মে নট ওয়ার্ক ফর এভরিওয়ান। আমার আসলে রানিং এর কোনো টাইম নেই। রানিং এর ব্যাপারে আমি পুরোপুরি ফ্লেক্সিবল। তো আমি সবকিছুর ব্যাপারে ফ্লেক্সিবল। আমার যেটা হয়, আমার একটা দিনের মধ্যে আমার কিছু কাজ থাকে, কি কি আমার করতে হবে। এই কাজের মাঝখানে আই আমি একটা টাইম অ্যালোকেট করি যখন আমি দৌড়াতে যাব। হ্যাঁ, সো যেমন সকালে এই মুহূর্তে আমার পক্ষে দৌড়ানো সম্ভব না, কারণ যেটা সকালে আমি 6:30 উঠি। 6:20 উঠে আই স্টার্ট ওয়ার্কিং। মানে আমার ওয়াইফ বাসা থেকে বেরোয় যায় পৌনে 7টায়, কারণ ও টিচ করে এবং ওকে অনেক লম্বা কমিট করে যেতে হয়। তো সকালে আমি যে কাজ করি, আই মেক কফি ফর বোথ অফ আস। কফিটা নিয়ে আমার ওয়াইফ বেরো যায়, আমি বাচ্চাদের ঘুম থেকে তুলি, আমাদের ব্রেকফাস্ট বানাই, ব্রেকফাস্ট বানিয়ে ওদের খাইতে বসাই। ওরা যখন ব্রেকফাস্ট খাচ্ছে, আমাদের লাঞ্চ বানাই অফিসের জন্য, সরি ওদের স্কুলের জন্য। লাঞ্চ বানাই, প্যাক করে দিয়ে বাচ্চাগুলোকে আমি একটা বাচ্চাকে ড্রপ করে দিয়ে এসে একটা বাচ্চা বাসে চলে যায়। তারপরে বাসায় এসে আমি ঢুকি হচ্ছে ধরেন 8:15টার সময়। 8:15টার সময় মাই ডে স্টার্টস, মানে আমার কাজ শুরু হয়। বেশিরভাগ দিন আমার 8:15, 8:30 থেকে কোনো 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 মিটিং থাকে, so আমি ঢুকে যাই। দৌড়ানোটা আমি যেটা করি, কোনো কোনো দিন এমন হয় যে আমি অফিসের পরে দৌড়াই। কখনো কখনো এমন হয় যদি আমার কাজ খুব ইন্টেন্সিভ হয়, তখন কাজটাকে একটু ব্রেক ইট আপ, আমি দিনের মাঝখানে দৌড়াই। যেমন কোনো এমন হয় যে আমাকে সকাল 9টা থেকে 11টা বা 12টা পর্যন্ত আমাকে ফোকাস ভাবে কাজ করতে হবে। তখন আমি সেটা শেষ করে দৌড়াই। দৌড়ায় এসে তারপরে সেকেন্ড হাফে যে লুজ কাজগুলো থাকে, ইমেল কমিউনিকেশন, হ্যান ত্যান, এগুলো করি। তো এটা আমি করতে পারি কারণ আমার সপ্তাহে ধরেন 2 দিন আমি বাসা থেকে কাজ করি, 3 দিন অফিসে যাই। আমার অফিস ইজ ভেরি ফ্লেক্সিবল। আমাদের টিম, উই কেয়ার অ্যাবাউট ইজ আউট। মানে কে কখন কোথায় বসে কাজ করলো, এটা নোবডি কেয়ারস। আমাদের কাজের ধরনটা এমন যে আমাদের আসলে ইজ ভেরি ট্যানজিবল, মানে কে কি করতেছে এটা দেখা যায়। মানে এই জন্য হয় কি, মানে এত মেজারেবল আউটপুট, এটার জন্য কারোর চিন্তা করতে হয় না যে ও কাজ করতেছে না, কাজ হচ্ছে মানে সে কাজ করতেছে।
সো আমি জানি আমরা শেষের দিকে খালিদ ভাই হ্যাঁ, অলমোস্ট, শিওর। আর আমি শেষের দিকে আমরা শেষ করে ফেলবো হ্যাঁ, অনুষ্ঠানটা, যেটা আমি জানি আপনি আমাকে একবার বলছিলেন ওয়েদার যখন ভালো থাকে আমি দেখি হ্যাঁ। আপনাকে যে আপনার কাজে ইউনাইটেড আচ্ছা, নেশন জাস্ট টু নিউ অ্যাড, ইয়র্কে, সো আমি, ইউনাইটেড নেশনে দৌড়িয়ে আপনি যান হ্যাঁ, বাসায় এরকম, হ্যাঁ। শিওর। সো জাস্ট টু অ্যাড, মানে অনেক সময় মনে হয় যে রাত 8টার সময় দৌড়াতে বেরোই। হ্যাঁ, কারণ আই ট্রাই টু বি অ্যাবসলিউটলি ফ্লেক্সিবল অ্যাবাউট when I run. কিন্তু আমি জানি অনেকের জন্য যেটা কাজ করে যে they have ওদের একটা সেট টাইম থাকলে এটা তাদের জন্য হেল্প ভালো হয়। এবং সকালে দৌড়ানোটা ডেফিনেটলি ইজ দ্য বেস্ট টাইম টু রান। এটা আমি, আই হ্যাভ নো ডাউট, কিন্তু অনেক সময় এটা হয় না। আচ্ছা ভাই হুম। বলেন, আপনার, আই কাট না না ইউ। ঠিক আছে, খুবই সুন্দর, এটাই জানতে চাচ্ছিলাম আমরা। তো শেষের দিকে প্রায় চলে আসছি খালিদ ভাই, তো হ্যাঁ, যেটা অনুপ্রাণিত আমি এটাই জানতে চাচ্ছি শেষের দিকে যে আপনার শেষ কি অ্যাডভাইস থাকবে যারা আমাদের আজকে এই কথা শুনছে, এবং এটা আপনি টাচ করেছেন, তারপর আবার জানতে চাচ্ছি যে কিভাবে ধরে রাখা যায় এই রানিংটা। এটা একটা হ্যাবিটের তো সময় লাগে, আমরা রিসার্চেও দেখেছি একটা জিনিস ধরে রাখতে 3 থেকে 4 মাস আপনাকে কন্টিনিউ করতে হয়। তো সেই জিনিসটা দৌড়টা রাখা, যেটা একটু একটু করে শুরু করা, এমন কিছু আপনি আরো যদি বলতে চান, কোনো অ্যাডভাইস বা কোনো টিপস যাদের যারা শুরু করতে চায় দৌড়, এবং আপনার যদি কোনো sure, প্রশ্ন থাকে আমার জন্য সেটা দিয়ে আমরা শেষ করে হ্যাঁ। ফেলবো। আচ্ছা, সো আই থিঙ্ক আমরা বেশিরভাগ ব্যাপারই আমরা কভার করছি। এক যে কয়েকটা ব্যাপার বলতে চাই, যারা দৌড় শুরু করবেন, আমার মনে হয় প্রথমে ইউ কিপ ইট সিম্পল। হ্যাঁ, অনেক মানুষ করে কি যে অনেক ইনভেস্ট করে ফেলে কোন একটা জিনিস শুরু করার আগে, ধরেন অনেক রকম গিয়ার কিনে ফেলে। তো এটার একটা এটাই। না নেগেটিভ একটা ইম্প্যাক্ট আছে, মানে এটাকে বলা হয় পজিটিভ ফ্যান্টাসাইজিং। পজিটিভ ফ্যান্টাসাইজিং এর এভিডেন্স, আপনি যখন পজিটিভ ফ্যান্টাসাইজিং করেন, এটা আপনাকে আপনার কাজ করার স্পৃহাটা কমাই দেয়, কারণ ওই ফ্যান্টাসাইজিং থেকে আপনি একটা অ্যাকমপ্লিশমেন্ট অলরেডি পেয়ে যান। আপনি হয় কি যে অনেকে করেন একটা জিমের মেম্বারশিপ নিয়ে নেয়, জিম মেম্বারশিপ নিয়ে ইউ স্টার্ট ফিলিং গুড যে আমি কিছু একটা, আপনি তো আসলে কিছুই করেন, আপনি জাস্ট কাউকে একজনকে টাকা দিচ্ছেন, তাই না? দৌড়ো মানুষ এটা করে, অনেক কিছু কিনে ফেলে। ডোন্ট বাই এনিথিং ইফ পসিবল। জুতা যদি বাসায় থাকে ওইটা পরেই যান, না থাকলে একটা জুতা কিনেন, কিনে আপনি ইউ স্টার্ট ডুইং সামথিং। তার আগে নিজেকে ওই স্যাটিসফ্যাকশনটা দিয়েন না। হ্যাঁ, একটা ফ্রেমওয়ার্ক আছে, একজন একজন ডেভেলপ করছে আপনার হ্যাবিট তৈরি করার জন্য, এটাকে বলা হয় যে, সেটাকে বলে ছোট্ট করে বলে WOOP, বলে WOOP, বলে যে তুমি কোনো কিছু শুরু করার আগে তুমি চিন্তা করো যে তোমার হচ্ছে উইশ, তুমি কি করতে চাও, ও হচ্ছে আউটকাম। তুমি যদি করতে পারো তাহলে তুমি কি আশা করো আউটকাম, মানে তোমার উইশ হচ্ছে তুমি দৌড়ানো শুরু করতে চাও, আউটকাম হইতে পারে যে আমি খুব ফিট একজন ইন্ডিভিজুয়াল হব। ও হচ্ছে অবস্টেকল, যে এটা করার পিছনে, এটা করতে গেলে তোমার অবস্টেকল গুলা কি কি লিস্ট করে ফেলতে হবে, যে আমি আচ্ছা আমার সময় নাই বা আমি স্পৃহা পাই না, এগুলা লিস্ট করে কি হচ্ছে প্ল্যান, যে অবস্টেকল কাউন্টার করার প্ল্যানটা তোমার কি? সেটা হবে, সেটা দিয়ে তারপরে ইউ ক্যান স্টার্ট। থার্ড হচ্ছে মাথা থেকে বিভিন্ন স্টেরিওটাইপ দূর করা। অনেকে একটা স্টেরিওটাইপ যে রানার্স শুড লুক লাইক, মানে ইন আ পার্টিকুলার ওয়ে, রানাররা দেখতে একরকম, মানে তাদের মুভমেন্ট, আমি তো ওই রকম না। কেউ যদি একটা রেসের ফিনিশ লাইনে যায়, সে দেখবে যে সব ধরনের রানার আছে, মানে সব ধরনের, মানে বলতেছি সব ধরনের অ্যাবিলিটি, সব ধরনের বডি টাইপ, সব ধরনের রানিং অ্যাকশন, মানে মানুষের মিডিয়ার কারণে একটা মনে ঠিক আছে যে রানার, যখন আমরা চিন্তা করি আমরা যে খুব লিন গ্রেসফুল একটা মানুষ ফিগার সে দৌড়াচ্ছে, এটা এটা আসলে ভুল। সো ওটার থেকে নিজেকে মুক্ত করতে হবে, কনসিস্টেন্সির উপর জোর দিতে হবে। গোল সেটিং এর ক্ষেত্রে আরেকটা যেটা ব্যাপার মনে হয় যে মানুষ খুব গ্র্যান্ড গ্র্যান্ড গোল সেট করে, সেইটার জায়গায় না ছোট ছোট গোল সেট করা ভালো এবং আস্তে আস্তে আগানো ভালো। একজন বলছিল সাইকোলজিস্ট, যে হ্যাবিট তৈরি করার ক্ষেত্রে যে ডোন্ট সেট আ গোল দ্যাট ইউ উইল বি প্রাউড টু অ্যাচিভ, সেট আ গোল ইউ উইল বি অ্যাশেমড নট টু অ্যাচিভ। মানে গোলটা এত এমন হইতে হবে যেটা তোমার লজ্জার কারণে তুমি এটাকে অ্যাচিভ করো। তুমি যদি গোল সেট করো যে আচ্ছা সপ্তাহে 3 দিন আমি বাসার থেকে বেরোবো, অন্তত 10 মিনিট কিছু একটা করবো, হ্যাঁ, এইটা একটা গোল। যদি আপনি অ্যাচিভ করতে না পারেন, ইউ শুড বি অ্যাশেমড, তাই না? প্রি রেকুইজিট হচ্ছে শেম, লজ্জা থাকতে হবে। হ্যাঁ, তো প্রি এইটা রেকুইজিট। কিন্তু এইটা আপনাকে হেল্প করবে হ্যাবিটটা তৈরি করতে। জি জি ওইটার জি, পরে ইউ এক্সিলেন্ট। ক্যান গো এনিওয়্যার, তাই না? খালিদ ভাই এক্সিলেন্ট, খুবই সুন্দর অ্যাডভাইস, আমার খুবই ভালো লেগেছে খালিদ ভাই। আশা করি দর্শকদেরও ভালো লাগবে। এই বিশেষ করে লাস্টের এই পয়েন্টটা আমি আবার হাইলাইট করছি সবার জন্য: উইশ, আউটকাম, অবস্টেকেল অ্যান্ড প্ল্যান।
আমরা যদি সত্যি এই জিনিসটা মাথায় রেখে আগাতে পারি, আমার মনে হয় জিনিসটা এই পুরা আজকের কনভারসেশন এটাই চলে আসছে। অনেক কিছুই আসছে, তার মধ্যে এটা আমি করব যে আপনারা আজকেই প্ল্যান করতে পারেন। আমি জানি আমরা সবাই ওয়েট করি, নিউ ইয়ার আসতেছে সামনে। নিউ ইয়ারে আমরা এই করব, সেই করব, একদম ম্যারাথন দিয়ে দিব, হ্যাঁ? বাট সত্যিই আপনাকে রিয়েলিস্টিকলি চিন্তা করতে হবে। আপনি আজকে থেকেই শুরু করেন। আমি সবাইকেই বলি যে টুমরো নেভার কামস। এভরিথিং ইজ টুডে। সো আজকেই আপনি বের হয়ে যান, ১০টা মিনিট হেঁটে আসেন, দেখেন কেমন লাগে। এই যে প্রকৃতির মধ্যে যখন আপনি গাছপালার মধ্যে যাবেন, দেখবেন একটা মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন। যেটা বলি যে আমাদের ফিজিক্যালের সাথে সাথে মেন্টাল হেলথ নিয়েও আমরা চিন্তা করব, কাজ করব। তো এটা যে রানিং এর যে কত বেনিফিট, এটা আজকের সময়ে বলা শেষ হবে না। আমরা আশা করি খালেদ ভাইকে আরো পাবো, এবং রানিং এর বেনিফিট নিয়ে আরো অনেক কথা বলার আছে আমাদের। আশা করি যাত্রাটা থাকবে। খালিদ ভাই, আপনার ভবিষ্যৎ মানে রানিং নিয়ে কি প্ল্যান? আর কোনো গোল বা কিছু আছে শেয়ার করতে চান অডিয়েন্সের মধ্যে? কামিং আপ কোনো রেস অর প্ল্যান? আমি জানি আপনি শিকাগো নিয়ে কথা হয়নি, বাট আমরা Well, জানতে I চাচ্ছি। mean, I don't know. Chicago কথা বলো dot even মানে সব all marathons are 42.2 kilometers. So জি, that's how I see it. ওকে, প্ল্যানটা হচ্ছে আমি যেটা করতেছি যে আমি দেখছি আমার একটা লিমিটেশন আছে কম্পেয়ার টু আদার রানার্স, যে আমি কোনো ওই স্টোর ব্রট কোনো রিফুয়েলিং কোনো কিছু আমি নিতে পারি না। জেল জি, ইলেকট্রোলাইট আমার সাথে ইট ডাজন্ট সিট ওয়েল উইথ মি। সো আমাকে আমার নিউট্রিশন নিজে নিজে আই হ্যাভ টু ফাইন্ড আউট ট্রায়াল এরর করে। আমি খুবই ক্লোজ টু ফাইন্ডিং ইট। সো আমার ম্যারাথন ডিস্টেন্স আমার এখন উদ্দেশ্য হচ্ছে এই মানে ট্রায়াল এরর দিয়ে একটা অপটিমাম স্ট্র্যাটেজি খুঁজে বের করা। ওইটার নিচে যে ডিস্টেন্স গুলো আছে এটাতে আমার কোনো সমস্যা নেই, মানে আমি ভেরি স্মুথ ম্যারাথনের নিচে। So, আপাতত আমার উদ্দেশ্য হচ্ছে এইটা, যে ম্যারাথন ডিস্টেন্সটাকে ক্র্যাক করা। মানে আই রান ম্যারাথনস, কিন্তু এটাকে ক্র্যাক করা, যে আমি ক্র্যাক একটা করা, ম্যারাথন আমার মনে হয় আমি একদম স্মুথ জি, রান করে ফেললাম। যদি এটা হয়ে যায়, আই ক্যান ইনশাল্লাহ সেট মাই নেক্সট গোল। ইনশাল্লাহ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো খালিদ ভাই। আমার জন্য কোনো প্রশ্ন আছে? আমরা শেষ করে ফেলবো অনুষ্ঠান। আই থিঙ্ক, অ্যাজ ইউজুয়াল আপনার সাথে কথা বলা ইজ ভেরি ভেরি প্লেজেন্ট। হ্যাঁ, ইনশাল্লাহ আরো কথা হবে আপনার সাথে, মানে বোথ অনলাইন এন্ড ইন পার্সন। এবং গুড লাক ফর দিস পডকাস্ট, এটা খুব একটা ভালো উদ্যোগ। থ্যাংক ইউ সো মাচ খালিদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর দর্শক যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কোনো প্রশ্ন যদি আমার বা খালিদ ভাইয়ের জন্য থাকে আপনারা করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি, rahmanfitwellness@gmail.com। আপনারা প্রশ্ন করতে পারেন। আর যেটা খালিদ ভাইকে আগে বলছি, যদি আমরা এরকম মান্থলি কিছু করতে পারি কিউএনএ, সবার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা সেটা অ্যাড্রেস করতে পারি। আবার সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকবেন এবং দৌড়ের উপরেই থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।